নমস্কার, আমি সৃজা। এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়। বিজেপির কোনো ছাত্র সংগঠন কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে না। কে বলেছেন এই কথা? এই কথা গতকাল বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি চমকে গেছেন এই কথা শুনে? মানে এতদিন পর্যন্ত তো আপনি জানতেন যে এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন, তাই না? মানে আমরা সকলেই এটা জানতাম যে এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, সেটা বিজেপির ছাত্র সংগঠন। তো হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্য গতকাল এরকম একটা স্টেটমেন্ট দিলেন যে এবিভিপির সঙ্গে বিজেপির নাকি কোনো সম্পর্কই নেই। তো সেক্ষেত্রে এখন প্রশ্ন জাগে, এই যে সর্বরী মুখার্জি এবিভিপির হয়ে এতটা লড়াই করতে গেলেন, তাহলে উনি কি বিজেপির এমএলএ নাকি এবিভিপির এমএলএ? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, অন্য ব্যাখ্যা আর কি, সেটা অন্যদিন বলবো নয়। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সেটা হচ্ছে যে হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্য এরকম একটা অদ্ভুত স্টেটমেন্ট কেন দিলেন। তার কারণ হচ্ছে এই যে স্টেটমেন্ট বা এই যে বক্তব্য, এগুলো না বিজেপির, আরএসএস এর, জনসংঘর, হিন্দু মহাসভার, এগুলো খুব পরিচিত একটা স্টান্ট, খুব পরিচিত একটা স্ট্র্যাটেজি। মানে বিপদ বুঝলে হাত ঝেড়ে ফেলা, এই যে অভ্যেসটা বা এই যে স্বভাবটা বা এই যে মতাদর্শটা, এটা শ্রমিক ভট্টাচার্য পেয়েছেন তার পূর্বসূরি শ্যামাপ্রসাদ মুখার্জির থেকে। কিরকম সেই ইতিহাস? সেই ইতিহাস হচ্ছে, আমরা জানি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি হিন্দু মহাসভার সর্বভারতীয় নেতা ছিলেন, সর্বভারতীয় সভাপতি ছিলেন, তাই তো? হিন্দু মহাসভার পরিচিতি হয়েছিল শ্যামাপ্রসাদের নামে। আপনি শ্যামাপ্রসাদ ছাড়া হিন্দু মহাসভার আর কোনো নেতার নাম বলুন, একজন দুজনের নাম বলুন, আমার মনে হয় না খুব বেশি লোকজন জানেন, আমিও খুব একটা জানি না। তো তার মানে শ্যামাপ্রসাদ আর হিন্দু মহাসভা একেবারে অভিন্ন হৃদয় দুটো ব্যাপার। শ্যামাপ্রসাদই হিন্দু মহাসভার প্রাণ পুরুষ, প্রাণ প্রতিষ্ঠা করেছেন, এরকম একটা বিষয়। কিন্তু মজার বিষয় হচ্ছে 1948-এ, মানে স্বাধীনতার ঠিক পরে, আমরা জানি যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গডসে, এবং এই নাথুরাম গডসে ছিল আরএসএস এর কর্মী, আমরা সকলেই জানি। এবং এই যে গান্ধী হত্যা, তারপর আরএসএস রীতিমতন উল্লাস করেছিল, গডসেকে পুরস্কৃত করেছিল এবং আরএসএস এর সমস্ত কর্মীকে মিষ্টি পর্যন্ত খাইয়েছিল। কিন্তু এই যে ঘটনাটা স্বাধীনতার ঠিক পরে পরে, যে সময় মহাত্মা গান্ধীর একটা মানে বিপুল ক্রেজ রয়েছে, হ্যাঁ, তখন নেতাজি নেই, ভারতের স্বাধীনতায় গান্ধীজির অন্যতম ভূমিকা অবদান রয়েছে বলে মানুষ মনে করছেন, ভারতবর্ষের মানে স্বাধীন ভারতবর্ষের মানুষ। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন নাথুরাম গডসে, মানে এই হিন্দুত্ববাদীদেরই আর একটা সংগঠন আরএসএস এর কর্মী, সে গান্ধী হত্যা করছে এবং সেই গান্ধী হত্যাকে সেলিব্রেট করা হচ্ছে মিষ্টি খাইয়ে, তখন কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একটা হিন্দুত্ববাদীদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে শুরু করলো। এই যে হিন্দুত্ববাদীদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হওয়া এই গান্ধী হত্যাকে কেন্দ্র করে, এটা খুব নর্মাল একটা বিষয় ছিল, খুব মানে অবভিয়াস একটা বিষয় ছিল। কারণ ভারতবর্ষের মননে যাপনে কখনোই হিন্দু মুসলিম বিদ্বেষ বিভেদ এগুলো একেবারেই ছিল না। প্রথম থেকেই ভারতবর্ষ হিন্দু মুসলিম মিলেমিশে থেকে এসেছে। তো এই হিন্দু মুসলিম বিভেদটা কখন থেকে তৈরি হলো? এই হিন্দু মুসলিম বিভেদটা তৈরি হতে শুরু করলো 1857-র সিপাহী বিদ্রোহের পর, যখন সিপাহী বিদ্রোহের আগুন জ্বলেছিল। 22টা সুবাকে অলরেডি স্বাধীন ঘোষণা করে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন ব্রিটিশরা বুঝতে পারছে যে এই যে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধতা, এই যে হিন্দু মুসলিম জোট, এই জোটের ফলেই কিন্তু ব্রিটিশরা হেরে যেতে পারে বা হেরে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, তারপরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব ছেড়ে রানীর রাজত্ব তৈরি হলো। মানে একেবারে পুরোপুরিভাবে ব্রিটিশরা ভারতবর্ষকে গ্র্যাব করলো এবং ওই 22টা সুবা, যেটা স্বাধীন হয়ে গেছে বলে ঘোষণা করা হয়েছিল হিন্দু মুসলিম নির্বিশেষে, সেটাকে আবার পুনর্দখল করা হলো। তো এই তো আমাদের ভারতবর্ষের ইতিহাস। তো তখনই ব্রিটিশরা বুঝেছিল যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের মননে এবং যাপনে কিন্তু কোনো হিন্দু মুসলিম বিদ্বেষ নেই, কোনো হিন্দু মুসলিম বিভেদ নেই। তো এই বিভেদটা যদি তৈরি করা না যায়, তাহলে এখানে রাজত্ব করা সম্ভব নয়, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল। তো তারপর যখন ভারতবর্ষ স্বাধীন হলো এবং এই হিন্দুত্ববাদীরা মহাত্মা গান্ধীকে খুন করলো, তখন হিন্দুত্ববাদীদের প্রতি আবার একটা বিদ্বেষ বিতৃষ্ণার জন্ম হলো। কারণ ভারতবর্ষ তখন সবে স্বাধীন হয়েছে এবং স্বাধীন ভারতবর্ষের মানুষ আবারও হিন্দু মুসলিম মিলেমিশে থাকার চেষ্টা করছেন, কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছেই ধর্মনিরপেক্ষতার নিরিখে। তো এরকম একটা সময় দাঁড়িয়ে যখন এই হিন্দুত্ববাদের প্রতি বা হিন্দুত্ববাদীদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হতে শুরু করলো ভারতবর্ষের মানুষের,
তখন শ্যামাপ্রসাদ মুখার্জি মানে হিন্দুত্ববাদের মিশাল, হিন্দুত্ববাদীদের বা হিন্দুত্বের হৃদয় সম্রাট, তিনি কি করলেন? তিনি বললেন, মানে হিন্দু মহাসভাকে একটা প্রস্তাব দিলেন যে এই হিন্দু মহাসভাটা এই মুহূর্তে ভেঙে দেওয়া হোক, ডিসলভ করে দেওয়া হোক, কারণ হিন্দুত্ববাদের প্রতি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। পরে আবার সময় মতন আমরা নতুন করে সংগঠন তৈরি করব। মানে ভেবে দেখুন, একজন নেতা, একজন হিন্দুত্ববাদী নেতা, হিন্দুত্ববাদের বা হিন্দুদের হৃদয় সম্রাট শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি প্রস্তাব দিয়েছিলেন এই হিন্দু মহাসভাটাকে ভেঙে দিতে। কেন না? হিন্দুত্বের প্রতি মানুষের বিরূপ মনোভাব তৈরি হচ্ছে বলে। অর্থাৎ ওনার স্বাধীন ভারতবর্ষে সেই সময় কংগ্রেসের মন্ত্রী হওয়ার দরকার ছিল, হিন্দু মহাসভাকে আর দরকার ছিল না। কারণ স্বাধীন ভারতবর্ষে কংগ্রেসের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ। বিড়লাদের ধরে উনি জওহরলাল নেহেরুর কাছে সুপারিশ করে মন্ত্রী হয়েছিলেন। তো ওনার তখন সেই মুহূর্তে আর হিন্দু মহাসভাটাকে দরকার ছিল না, তাই ওনার হিন্দুত্ববাদ চুলোয় যাক। তাই উনি প্রস্তাব দিয়েছিলেন যে হিন্দুত্ববাদীদের প্রতি মানুষের মনে যে বিরূপ মনোভাব তৈরি হচ্ছে, সেটার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এই হিন্দু মহাসভাটাকে ভেঙে দেওয়া হোক। কিন্তু উনি দোকলা হতে পারেন, কিন্তু হিন্দু মহাসভার বাকি যারা ছিলেন, মানে যারা সত্যি সত্যি হিন্দুত্ববাদকে বা হিন্দুত্বকে আঁকড়ে ধরে এই সংগঠনটা করতেন, তারা এই সিদ্ধান্তকে মেনে নেননি। তারা বলেছিলেন যে না, হিন্দু মহাসভাকে কিছুতেই ভাঙা যাবে না বা হিন্দু মহাসভাকে কিছুতেই ডিসলভ করা যাবে না। তো তাহলে সেক্ষেত্রে কি করা যায়? তো সেক্ষেত্রে হিন্দুত্ববাদীদের হৃদয়ের সম্রাট শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় হিন্দু মহাসভা থেকে বেরিয়ে চলে আসেন। তাহলেই ভাবুন একবার, বিজেপির কাছে বা আরএসএস এর কাছে, যিনি নাকি হিন্দুত্ববাদের প্রধান মুখ এবং যিনি নাকি হিন্দুদের সেফ হোমল্যান্ড তৈরি করেছেন এই পশ্চিম বাংলাকে, তিনি এই হিন্দু মহাসভা সংগঠনটা থেকে বেরিয়ে চলে যান কংগ্রেসের সঙ্গে মিলে যে মন্ত্রিসভার উনি মন্ত্রী ছিলেন স্বাধীন ভারতবর্ষে, সেই মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য এবং হিন্দুত্বের প্রতি মানুষের বিরূপ মনোভাব তৈরি হয়েছে সেজন্য। অর্থাৎ ওনার হিন্দুত্বকে মানুষের মনে পুনঃপ্রতিষ্ঠা করার কোনো ইচ্ছা ছিল না বা কোনো দায় ছিল না। উনি দেখেছেন, উনি বুঝেছেন যে এই হিন্দুত্ব নিয়ে এই মুহূর্তে বেগতিক রয়েছে, উনি বেরিয়ে গেছেন। এবং পরবর্তীতে 1848 সালে এই হিন্দু মহাসভা থেকে তিনি বেরিয়ে যান এবং তারপর 2 বছর চুপচাপ ছিলেন। 1951 সালে তিনি তৈরি করেন জনসংঘ, অর্থাৎ যেখানে হিন্দু শব্দটার নাম নিশান কিচ্ছু নেই। তিনি বুঝেছিলেন যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এই মুহূর্তে হিন্দুত্বের যে খেলা উনি এতদিন ধরে খেলে আসছেন, যে খেলাটা খেলে উনি সর্বভারতীয় নেতা হয়েছিলেন হিন্দু মহাসভার, যে খেলাটা খেলে উনি মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে ব্রিটিশের মন্ত্রী হয়েছিলেন, সেই খেলাটা এখন আর প্রয়োজন নেই। আর তাই উনি 1948-এ হিন্দু মহাসভা ছেড়ে দিয়ে বেরিয়ে এসে 1951-তে নতুন করে জনসংঘ তৈরি করেছিলেন। অর্থাৎ চাড্ডিদের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি যেই বুঝেছেন যে হিন্দুত্বের মধ্যে বিপদ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে, উনি হিন্দুত্বকে ছেড়ে দিয়েছেন, জলাঞ্জলি দিয়ে দিয়েছেন নিজের কেরিয়ার তৈরির জন্য। এবং তারপরে আবার 1951-তে নতুন করে জনসংঘ তৈরি করেছেন। তো গতকাল শ্রমিক ভট্টাচার্য যখন বললেন যে বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, এবিভিপি আমাদের কেউ হয় না, এবিভিপি কলেজ ক্যাম্পাসে ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকবে না, তখন আমার শুনে পুরো অবিকল শ্যামাপ্রসাদের কথা মনে পড়ে গেল। মানে এতদিন পর্যন্ত এই এবিভিপিকে কাজে লাগালো বিজেপি, এতদিন পর্যন্ত বলে গেল যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নাকি তাদের ছাত্র সংগঠন। আমরা গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু এটাই জানতাম যে এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন। কিন্তু যেই দেখলেন যে যাদবপুরে একটা গোলমাল হয়ে গেছে, আর গোলমালটা বেশ বড় আকারের গোলমাল হয়ে গেছে, ইতিমধ্যেই প্রচুর অসভ্যতা করে ফেলেছে এই এবিভিপির 40 বছরের বাচ্চা বাচ্চা ছাত্ররা, তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আগুন জ্বালিয়ে ফেলেছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের মাথায় উঠে পড়েছে, তারা নন্দলাল বসুর তৈরি এমব্লেম সেটাকে ভেঙে ফেলেছে। তো যেই বুঝলেন শ্রমিক ভট্টাচার্য যে বেগতিক রয়েছে বিষয়টায়, এই বিষয়টাকে ম্যানেজ দেওয়া যাবে না, তখন উনি পিতৃত্বটাকেই অস্বীকার করলেন। উনি বললেন এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়। ঠিক এভাবেই বারবার পিতৃত্বকে অস্বীকার করে নিজেদের ইমেজ বাঁচানোর চেষ্টা করেছেন শ্যামাপ্রসাদ থেকে শ্রমিক ভট্টাচার্য। এই যে বিপদ বুঝলেই কেটে পড়া এই যে চরিত্র, এই চরিত্রটা থেকেই বোঝা যায় যে শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন শ্যামাপ্রসাদের যোগ্য উত্তরসূরি।